আমরা এতক্ষণ দেখলাম ম্যালেরিয়া পরজীবী মানুষের শরীরে কিভাবে বংশবিস্তার করে। সেটি ছিল ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন প্রক্রিয়া। এখন আমরা দেখব মশকির দেহে, দ্যাট মিন্স মশকির ক্রপের অভ্যন্তরে কিভাবে ম্যালেরিয়া পরজীবী বংশবিস্তার করে। এটি হবে যৌন জনন প্রক্রিয়া। তাহলে আসো প্রথমে জেনে যাওয়া যাক ক্রপ কি। মশকির দেহের মধ্যে যে ক্রপের মধ্যে ম্যালেরিয়া পরজীবী বংশবিস্তার করে, এই ক্রপ জিনিসটা কি? Crop is a food containing storage. Crop, food storage organ, a diverticulum of esophagus that stores sugar mills like nectar. Sugar mills কি? আমরা একটু আগে বলেছি যে মশা বা মশকি যেটাই হোক, যে মশা জাতির প্রধান খাবার হচ্ছে ফুলের মধু। সো মশকি কেন মানুষের রক্ত খায়? কারণ ডিমে তা দিতে হবে, এই জন্য ডিমে তা দেওয়ার জন্য মশকি মানুষের রক্ত খাচ্ছে। বাট the main thing is that মশকির ক্রপ হচ্ছে মানুষের স্টোমাকের সাথে তুলনীয়। স্টোমাক, আমাদের শরীরে যেমন স্টোমাক একটা ফুড কন্টেইনিং অর্গান, মশকির দেহে বা মশার দেহে ক্রপ হচ্ছে একটা ফুড কন্টেইনিং অর্গান। আমরা ইজিলি দেখতে পাবো যে ঘাসফড়িং পড়ার সময় ঘাসফড়িং এর ক্রপ, গিজার্ড ইত্যাদি অনেক কিছু ছিল। এগুলোর মধ্যে যেমন ঘাসফড়িং এর ক্রপ আছে, ঠিক তেমনি মশার শরীরে ক্রপ আছে, যেটার মধ্যে ফুড স্টোর হয় এবং হচ্ছে মানে পরিপাক, ডাইজেশন, অ্যাবজর্পশন হয়, সেটা হচ্ছে ক্রপ। তাহলে চলো ক্রপ তো আমরা দেখলাম, ক্রপ জিনিসটা কি আমাদের একটা বেসিক কনসেপ্ট ছিল, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে এইবার আসো আমরা দেখি যে মশকির ক্রপের অভ্যন্তরে কিভাবে ম্যালেরিয়া পরজীবী বংশবিস্তার করতেছে। সো if we select it, ওকে, দেখো যে এইটা হচ্ছে মশকির ক্রপ। এই ক্রপের মধ্যে, আচ্ছা তার আগে বলে নেই যে মশকির দেহে হচ্ছে কিভাবে বংশবিস্তার হচ্ছে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে গ্যামিটোগনি, আরেকটা হচ্ছে স্পোরোগনি। মশকির দেহে যৌন জনন। সো একটা হচ্ছে যৌন জনন, যেহেতু সো এখানে স্পোর সৃষ্টি হবে এবং গ্যামিট সৃষ্টি হবে, এই জন্য আমরা একটা পর্যায়কে বলতেছি গ্যামিটোগনি, অপরটি হচ্ছে স্পোরোগনি। গ্যামিটোগনি এবং স্পোরোগনি। গ্যামিটোগনি বা গ্যামিটোজেনেসিস, যে প্রক্রিয়ায় গ্যামিট সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস। আর হচ্ছে কি স্পোরোগনি, স্পোর সৃষ্টি হয়, স্পোরোজেনেসিস। গ্যামিটোজেনেসিসকে দুই ভাগে ভাগ করা যায়। ওকে, গ্যামিটোগনিকে বা গ্যামিটোজেনেসিসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রোগ্যামিট বা স্পারমাটোজেনেসিস এবং হচ্ছে ওজেনেসিস। কি স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস এবং এটা কি ওজেনেসিস। ওকে, এবার আসো স্পোরোগনি। স্পোরোগনিতে কি হবে? স্পোর সৃষ্টি হবে। স্পোরোগনিতে হচ্ছে স্পোর সৃষ্টি হবে। ওইটাও হচ্ছে দুটো তিনটা ধাপে সৃষ্টি হয়, যেমন হচ্ছে ওকিনেট, দেন হচ্ছে ওজেনেসিস, ওকিনেট ইত্যাদি ধাপে। মেইন জিনিসটা হচ্ছে মশকির দেহে দুই ধাপে হচ্ছে, একটা গ্যামিটোগনি বা গ্যামিটোজেনেসিস এবং স্পোরোগনি বা স্পোরোজেনেসিস। গ্যামিটোগনি হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস, দ্যাট মিন্স শুক্রাণু সৃষ্টি এবং ডিম্বাণু সৃষ্টি। এখন তাহলে দেখে নেওয়া যাক শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে সৃষ্টি হচ্ছে। ওকে, শুক্রাণু ডিম্বাণু সৃষ্টিতে আমরা যদি চিত্রটি ব্যাখ্যা করি, ফার্স্টে আমরা দেখতে পাবো যে মাইক্রোগ্যামিট এবং হচ্ছে ম্যাক্রোগ্যামিট। আমরা বলেছিলাম মাইক্রোগ্যামিট, মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট, শুক্রাণুর আকৃতি ছোট হয়। মাইক্রোগ্যামিট মানে শুক্রাণু এবং ম্যাক্রোগ্যামিট মানে হচ্ছে ডিম্বাণু। সো শুক্রাণু বা হচ্ছে মাইক্রোগ্যামিট, মাইক্রো লিখি আমরা সংক্ষেপে মাইক্রো, আর হচ্ছে ম্যাক্রো। ওকে, সো মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট, এখান থেকে কি হবে মানে মাইক্রো গ্যামেটোসাইট, এটা হচ্ছে মানে সেল। সো সাইট মানে কি? আমরা সাইট মানে জানতাম
সাইট, সাইট, সাইট মানে হচ্ছে সেল। আর গ্যামিট, গ্যামিট মানে তো আমরা গ্যামিট জানি। সো মাইক্রো, মাইক্রো অর্থ ছোট বা শুক্রাণু, মাইক্রো গ্যামিটোসাইট দ্যাট মিন্স শুক্রাণুর কোষ, শুক্রাণুর কোষ হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট। আচ্ছা, মাইক্রো গ্যামিটোসাইট থেকে মাইক্রো গ্যামিট উৎপন্ন হবে। মাইক্রো গ্যামিটোসাইট থেকে ফার্স্ট স্টেজ উৎপন্ন হলো, ধরো যে ছিল গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট, এখান থেকে হলো মাইক্রোগ্যামিট। মাইক্রোগ্যামিটোসাইট থেকে কি হলো? মাইক্রোগ্যামিট, মাইক্রোগ্যামিটোসাইট থেকে। ওকে, মাইক্রোগ্যামিট থেকে পরবর্তী ধাপে চলে আসবে হচ্ছে তোমার হচ্ছে কোন সৃষ্টি হবে? এখানে হচ্ছে মাইক্রোগ্যামিট শুক্রাণু এবং মাইক্রোগ্যামিট শুক্রাণু এবং ডিম্বাণু। এই যে যেটা হচ্ছে ডিম্বাণু ছিল ওখানে ক্ষণপদ আকৃতির কোষের সৃষ্টি হবে, মানে ক্ষণপদ আকৃতির একটু বর্ধিত অংশ সৃষ্টি হবে। এটার মাধ্যমে এই যে যে কোণাগুলো সৃষ্টি হচ্ছে, একটা মাইক্রোগ্যামিটেও একটা কোণা সৃষ্টি হবে, মাইক্রোগ্যামিটে অনেকগুলো কোণা সৃষ্টি হবে। আচ্ছা, ম্যাক্রোগ্যামিটে যে কোণা সৃষ্টি হলো এখান থেকে পরবর্তী ধাপে চলে যাবে এবং ম্যাক্রোগ্যামিটে যে কোণাটা সৃষ্টি হচ্ছে সেখান থেকে পরবর্তীতে এই যে কোণাকৃতির কোষের সৃষ্টি হবে, সেখান থেকে কোণাকৃতির কোষের সৃষ্টি হবে। এই কোণাকৃতির কোষকে আমরা বলবো ম্যাক্রোগ্যামিট। এই কোণাকৃতির কোষকে আমরা বলবো কি? ম্যাক্রোগ্যামিট। আর এই যে এইখানে গোল গোল কোষটা, গোল কোষের একটা কোণা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্রোগ্যামিট, মাইক্রোগ্যামিট। আর এই যে লম্বা কোণাকৃতির সৃষ্টি হচ্ছে 7 থেকে 8টা অনেকগুলো সৃষ্টি হচ্ছে, এগুলোকে আমরা বলবো ম্যাক্রোগ্যামিট। দ্যাট মিন্স এগুলা ডিম্বাণু গঠন করবে পরবর্তীতে। ওকে, মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট দুটাই চলে যাচ্ছে হচ্ছে তোমার ওকিনেট। মাইক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিট হচ্ছে কোথায় চলে যাচ্ছে? ওকিনেট। আচ্ছা, এইখানে যে বর্ধিত হচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে এক্স ফ্লাজিলেশন। এই জিনিসটার নাম কি? এক্স ফ্লাজিলেশন। এক্স ফ্লাজিলেশন। ওকে, এক্স ফ্লাজিলেশন পদ্ধতিতে ওজেনেসিস বা হচ্ছে ডিম্বাণু গঠন হচ্ছে। দেন এই ডিম্বাণু চলে যাচ্ছে মশকির ক্রপের অভ্যন্তরে ছিল এতক্ষণ, চলে যাচ্ছে মশকির ক্রপের বহির্প্রাচীরে। দেখো এটা কিন্তু ভিতরে ছিল, ক্রপের ভিতরে ছিল। পরবর্তীতে এখানে কোষ ভেদ করে এটি চলে যাচ্ছে যে বাহিরের স্তর এবং ভেতরের স্তরের মাঝখানে। দ্যাট মিন্স একদম বাহিরেও চলে যাচ্ছে না, জাস্ট বাহিরের একটা লেয়ার আগে, ভিতরে এখানে যে লেয়ারটা আছে লেয়ারের ভিতরে চলে যাচ্ছে। ওকে, ভিতরে যাওয়ার পর সেটা হয়ে যাচ্ছে তরুণ ওসিস্ট। ওসিস্ট, এই যে ওসিস্ট, ওসিস্ট, সিস্ট মানে কি? সিস্ট মানে হচ্ছে ছোট কোষ, সিস্ট ছোট কোষ। ওকে, সিস্ট কেন বলি আমরা বা কখন বলি আমরা? একটা জিনিস হচ্ছে তোমরা জানো যে টিউমার, আর একটা হচ্ছে সিস্ট, তারপর হচ্ছে ক্যান্সার, এগুলো একটা একটার সাথে রিলেটেড। আমরা যদি নরমালি বলি ইউটেরাসে টিউমার, ইউটেরাসে টিউমার হওয়ার আগে কিন্তু ইউটেরাসে সিস্ট থাকে। ইউটেরাসে সিস্ট যখন বড় আকৃতির হয় তখন সেটাকে আমরা বলি ইউটেরাসে টিউমার। আর তোমরা জানো যে টিউমার থেকে হচ্ছে প্রথমত বা হচ্ছে টিউমার হচ্ছে প্রাথমিক পর্যায়ে বলা হয় ক্যান্সারের। টিউমার থেকে হচ্ছে ক্যান্সারের সৃষ্টি হয় P53 নামক ডিফেক্টিভ প্রোটিনের কারণে ক্যান্সারের সৃষ্টি হয়। যাই হোক, ওইটা অন্য টপিক, ওইটা আমরা নেক্সট যখন আলোচনায় ক্যান্সার আসবে তখন আমরা আলোচনা করব। গ্যামিট, সাইট এগুলো আমরা জানি। সিস্ট মানে হচ্ছে ছোট কোষ, সেটাও আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে ওসিস্ট সৃষ্টি হলো। ওসিস্টের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। দ্যাট মিন্স ওসিস্ট ছিল এখানে, ওসিস্ট থেকে এই যে ওসিস্ট ছিল, ওসিস্টের এখন হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। ওসিস্টের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এখান থেকে হয়ে যাবে স্পোরোজয়েটের উৎপত্তি। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট বা এই যে লাল লাল ডট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমের অংশগুলো আবৃত হবে। তখন এই নিউক্লিয়াসগুলোকে ঘিরে অসংখ্য যতগুলো নিউক্লিয়াস ছিল ততগুলা কোষের সৃষ্টি হবে। তখন আমরা সেটাকে বলতে পারবো স্পোরোজয়েটের উৎপত্তি। স্পোরোজয়েট, এই যে স্পোরোজয়েট, তার আগে দশাটাও হচ্ছে পরিস্ফুটিত ওসিস্ট। পরিস্ফুটন হচ্ছে এই যে ওসিস্ট নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম দ্বারা আবৃত করছে, তখন পরিস্ফুটিত হচ্ছে, এটা হচ্ছে পরিস্ফুটিত ওসিস্ট। এটা হচ্ছে
ওসিস্ট এটা হচ্ছে পরিস্ফুটিত ওসিস্ট, ওকে, পরিস্ফুটিত ওসিস্টের পরে এখানে চলে আসলো এই যে এক্সফ্লাজেলেশন ছিল, এই যে এখানে এক্সফ্লাজেলেশন ছিল, এটা কিন্তু এক্সফ্লাজেলেশন না, এখান থেকে যেটা চলে আসলো সেটা ছিল স্পোরোজয়েট। এখানে এই যে কোণাকৃতির যে অংশটা হচ্ছে এটা হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েটের উৎপত্তি, কিসের উৎপত্তি? স্পোরোজয়েটের উৎপত্তি থেকে ওসিস্ট হচ্ছে বিদীর্ণ হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে এই যে পাশের আবরণগুলো বিদীর্ণ হয়ে যায় এবং এই যে স্পোরোজয়েট তৈরি হলো এবং পরিপূর্ণ স্পোরোজয়েট তৈরি হলো। আর আমরা জানি যে মশকির দেহের অভ্যন্তরে যে স্পোরোজয়েট তৈরি হয় ওটা হচ্ছে যৌন জননের সর্বশেষ পর্যায়ে। এই স্পোরোজয়েট মশকির লালার মাধ্যমে মানব দেহে প্রবেশ করে, মানব দেহে প্রবেশ করার ফলে এই যে আবার চক্র শুরু হয় হেপাটিক সাইজোগনি। আচ্ছা, আমরা যদি আরেকবার রিভিউ করি, শুরুতে আমরা দেখতে পাবো যে মাইক্রোগ্যামিট বা ম্যাক্রোগ্যামিট যেটাই হোক, ম্যাক্রোগ্যামিট মশকির প্রপে অভ্যন্তরে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করলো? ওই যে অযৌন জনন প্রক্রিয়া, মানুষের দেহের সর্বশেষ ধাপ হচ্ছে ম্যাক্রোগ্যামিট সৃষ্টি। সো মশকি যখন রক্ত চুষে নিচ্ছে মানুষের শরীর থেকে, রক্তের মাধ্যমে ম্যাক্রোগ্যামিট মশকির প্রপে, দ্যাট মিন্স মশকির পাকস্থলীতে বা স্টোমাকে প্রবেশ করলো। এই ম্যাক্রোগ্যামিট থেকে মাইক্রোগ্যামিটোসাইট উৎপন্ন হবে, মাইক্রোগ্যামিটোসাইট থেকে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে হচ্ছে হলো এক্সফ্লাজেলেশন হবে। এক্সফ্লাজেলেশন হওয়ার পরে বা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট তৈরি হওয়ার পরে কি হবে? এটা মশকির প্রপের বহির্প্রাচীরে চলে আসবে। আমরা যদি একটু বহির্প্রাচীরটা দেখি, বহির্প্রাচীর এই যে এটা হচ্ছে বহির্প্রাচীর, এই হচ্ছে বহির্প্রাচীর। দ্যাট মিন্স আমাদের হার্টে যেমন হচ্ছে উপর কাভারিংটা বা ফুসফুসে কাভারিংটা দুইটা লেয়ার থাকে, মশকির প্রপেও দুইটা লেয়ার ছিল। মশকির প্রপের ভিতরের সাইডে এতক্ষণ ছিল হচ্ছে মাইক্রোগ্যামিট, এটা এখন ওসিস্ট বা এক্সফ্লাজেলেশনের পরে সেটা চলে গেল বহির্প্রাচীর আর হচ্ছে অন্তঃপ্রাচীরের মাঝখানে। দ্যাট মিন্স এটা বেরো হয় নাই, এটা ভিতরেও নাই, এই যে লেয়ারের মাঝখানে চলে গেছে। এখন এই লেয়ারের মাঝখান থেকে ওসিস্ট হবে, ওসিস্ট পরিস্ফুটিত হয়ে পরিস্ফুটিত ওসিস্ট এবং এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় স্পোরোজয়েটের সৃষ্টি হবে। এখানে কি হবে? স্পোরোজয়েটের সৃষ্টি হবে। স্পোরোজয়েট পরবর্তীতে পূর্ণাঙ্গতা লাভ করবে এবং ক্রপ ভেদ করে কোথায় চলে যাবে? ক্রপ ভেদ করে কিন্তু মশকির রক্তে চলে যাবে না, ক্রপ ভেদ করে মশকির লালা গ্রন্থিতে চলে যাবে। ক্রপ ভেদ করে মশকির লালা গ্রন্থিতে চলে যাবে। পরবর্তীতে মশকি যখন মানুষকে আবার কামড়াবে বা রক্ত খাওয়ার জন্য মানুষের গায়ে তার হচ্ছে ওই সূচটা ফুটাবে, তখন মশকির লালা গ্রন্থি থেকে এই যে স্পোরোজয়েট দশা, যৌন জননের সর্বশেষ পর্যায়ে স্পোরোজয়েট, এটি মানুষের রক্তে প্রবেশ করবে। আচ্ছা, মানুষের রক্তে প্রবেশ করবে। এখন আমরা যদি দেখি যে হচ্ছে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ ঘটে কোথায়? এই যে নিউক্লিয়াসকে ঘিরে হচ্ছে সাইটোপ্লাজমের অভিক্ষেপ ঘটে। কিন্তু আমরা যদি দেখি যে হচ্ছে স্পোরোগনি কিভাবে হবে? ওসিস্টের নিউক্লিয়াস যে বিভাজন হলো, এই যে একটা ধাপ ছিল হচ্ছে গ্যামেটোগনি, একটা ছিল স্পোরোগনি। এখন আমরা দেখি যে গ্যামেট সৃষ্টি তো আমরা দেখলাম, ফার্স্টে গ্যামেট সৃষ্টি হলো, এখন আসে স্পোরোগনিতে স্পোরোজয়েট কিভাবে সৃষ্টি হচ্ছে? স্পোরোজয়েটে হচ্ছে ওসিস্টের নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, যে ওসিস্ট ছিল, ওসিস্টের নিউক্লিয়াস বিভাজন হয়ে একাধিক নিউক্লিয়াস গঠন করলো, একাধিক নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ তৈরি হলো। এখন সাইটোপ্লাজমীয় অভিক্ষেপে একই সাথে হচ্ছে ক্রপের প্রাচীরে 50 থেকে 500টা পর্যন্ত ওসিস্ট থাকতে পারে। এই যে ওসিস্ট, এটা 50 থেকে 500টা পর্যন্ত থাকতে পারে। এই 50 থেকে 500টা পর্যন্ত ওসিস্ট পরিস্ফুটিত হবে এবং মাকু আকৃতির স্পোরোজয়েট গঠন করবে প্রায় 10,000। দেখো 50 থেকে 500টা, এটা ইজিলি 10,000 স্পোরোজয়েট তৈরি করতেই পারে, কারণ একটার মধ্যে বহু নিউক্লিয়াস থাকে, বহু স্পোরোজয়েট থাকে। সো প্রায় 10,000 মতো স্পোরোজয়েট সৃষ্টি হবে। স্পোরোজয়েটগুলো হচ্ছে সাইটোপ্লাজম জমা হয় এবং স্পোরোজয়েট কিভাবে হয়? নিউক্লিয়াসের সাইটোপ্লাজম জমা হয় চারপাশে এবং সাইটোপ্লাজমগুলো একটি
সিস্ট সাইটোপ্লাজম গুলো হচ্ছে আকৃতি পরিবর্তন করে মাকু আকৃতি গঠন করে। দ্যাট মিন্স একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ, ধরো যে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ গুলো জমা বাঁধবে, এরপরে সাইটোপ্লাজম গুলো আকৃতি চেঞ্জ করবে, মাকু আকৃতি গঠন করবে। মাকু আকৃতি গঠন করলো, তখন এই যে মাকু আকৃতি গঠন করলো, এই মাকু আকৃতির কোষকে আমরা বলতেছি স্পোরোজয়েড। মাকু আকৃতির কোষকে আমরা কি বলতেছি? স্পোরোজয়েড বলতেছি। ওকে, মাকু আকৃতির এই যে কোষগুলো, স্পোরোজয়েড গুলো প্রায় হচ্ছে 2 মাস মশকি লালা গ্রন্থিতে অবস্থান করে। কয় মাস? 2 মাস পর্যন্ত মশকি লালা গ্রন্থিতে অবস্থান করে। ওকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, স্পোরোজয়েড হচ্ছে 2 মাস মানুষের লালা গ্রন্থি মশকির লালা গ্রন্থিতে অবস্থান করে এবং লালা রসের মাধ্যমে মানব দেহে স্থানান্তরিত হয়। ওকে, এখন আমরা দেখি হচ্ছে যৌনক্রম। আচ্ছা, এটা যদি আমি আবার রিভিউ করি, দেখো এর মধ্যে আমরা যৌনক্রমটা বুঝিয়ে দিচ্ছি যে মশকির দেহে কোনটা প্রবেশ করতেছে, মাইক্রোগ্যামিট বা ম্যাক্রোগ্যামিট। কারণ অযৌন জননের সর্বশেষ ধাপে মাইক্রোগ্যামিট ম্যাক্রোগ্যামিট উৎপন্ন হচ্ছে। সো মাইক্রোগ্যামিট বা ম্যাক্রোগ্যামিট এটি উৎপাদিত হয়ে চলে যাচ্ছে মশকির ক্রপে গিয়ে মাইক্রোগ্যামিটোসাইট, ম্যাক্রোগ্যামিটোসাইট হচ্ছে, এবং এই যে ম্যাক্রোগ্যামিটোসাইট এক্স ফ্লাজিলেশন হচ্ছে, এই এক্স ফ্লাজিলেশনের পরে আর হচ্ছে ওই যে মাইক্রোগ্যামিটোসাইট ছিল, এই দুটি পর্যায়ে চলে যাচ্ছে ক্রপের বহির্প্রাচীরে যাওয়ার পরে ওসিস্ট যেটা গঠিত হচ্ছে, ওসিস্টটা চলে আসতেছে হচ্ছে আরেক ধাপ উন্নতিতে, সেখানে নিউক্লিয়াসের বিভাজন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যাচ্ছে পরিস্ফুটিত ওসিস্টে। এরপরে এই যে ওসিস্ট, এর মধ্যে নিউক্লিয়াস গুলোকে ঘিরে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হচ্ছে। এই কোষগুলো মাকু আকৃতি যখন গঠন করছে, তখন সেটাকে আমরা বলছি স্পোরোজয়েড। পরবর্তীতে এই স্পোরোজয়েড গুলো আরো পরিস্ফুটিত হয়ে মশকির ক্রপ থেকে লালা গ্রন্থিতে চলে যাচ্ছে। এটা গেল একটা পর্যায়ে, একটা পর্যায়ে। দেখো এই একটা পর্যায়ে আমরা হচ্ছে মশকির অভ্যন্তরে যৌন চলন দেখলাম। এর পরবর্তীতে কি হবে? স্পোরোজয়েড মানুষের শরীরে চলে আসলো, হেপাটিক সাইজোগনির মধ্যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দেন এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দুটির পরে চলে যাচ্ছে বা জীবাণু চলে যাচ্ছে হচ্ছে এরিথ্রোসাইটে, তখন হয়ে যাচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে মাইক্রোগ্যামিটোসাইট ম্যাক্রোগ্যামিটোসাইট উৎপন্ন হচ্ছে, এটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। দেন ওইখান থেকে আবার রক্তের মাধ্যমে মশকির দেহে প্রবেশ করতেছে। সো মানুষের শরীরে যৌনচলন ঘটছে এবং মাইক্রোগ্যামিট উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে একটা ধাপ। এই ধাপ আবার রিপিট হচ্ছে মশকির ক্রপের মধ্যে, মশকির ক্রপেতে মাইক্রোগ্যামিট ম্যাক্রোগ্যামিট থেকে স্পোরোজয়েড সৃষ্টি হচ্ছে। সো এই যে একটা আবর্তন, এই আবর্তনের কারণে বলা হয় ম্যালেরিয়া পরজীবীর জীবনে যৌনক্রম দেখা যায়। কি দেখা যায়? যৌনক্রম দেখা যায়। ম্যালেরিয়া পরজীবীর জীবনে যৌনক্রম দেখা যায়। আচ্ছা, মশকির দেহে হচ্ছে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েড দশা, এর মাধ্যমে হচ্ছে দেখা যায়। আচ্ছা, ম্যালেরিয়া জীবাণু কোন ধরনের প্রোটোজোয়া প্রাণী? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14 মেডিকেল 13-14 সালের একটা কোশ্চেনটা কি ছিল যে ম্যালেরিয়া কোন ধরনের পরজীবী? ম্যালেরিয়া হচ্ছে অন্তঃপরজীবী। ওকে, ম্যালেরিয়া হচ্ছে অন্তঃপরজীবী। কেন অন্তঃপরজীবী? আরেকটা আছে বহিঃপরজীবী। অন্তঃপরজীবী জিনিসটা কি? যে সমস্ত জীবাণু বা পরজীবী প্রাণী শরীরের অভ্যন্তরে, যেমন কৃমি শরীরের অভ্যন্তরে বসবাস করতেছে এবং অভ্যন্তর থেকে পুষ্টি সমৃদ্ধ হয়ে জীবন ধারণ করতেছে, সেটাকে আমরা বলতেছি অন্তঃপরজীবী। আর যেসব পরজীবী শরীর উপরের অংশে বসবাস করছে বা উপরের অংশে, যেমন উকুন বা হচ্ছে যোগ, এগুলো হচ্ছে
বহিঃপরজীবী, কারণ এগুলো শরীরের বহির্ভাগ থেকে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করছে এবং নিজেদের জীবন ধারণ করছে। সো ম্যালেরিয়া পরজীবী যেহেতু একবার মানুষের শরীরের অভ্যন্তরে এবং অপরবার মশকির শরীরের অভ্যন্তরে বংশ বিস্তার করতেছে, সো তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অন্তঃপরজীবী। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14 সালের কোশ্চেন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট কত? 13-14 সালের কোশ্চেন। একটা জিনিস মনে রাখবা, পরবর্তীতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ম্যালেরিয়া যে জীবাণু সেগুলোর কত পার্সেন্ট হচ্ছে মশকি লালার মাধ্যমে যায়। সো প্রায় 10% লালার মাধ্যমে, মানে 10% লালার মধ্যে জীবাণু থাকে মশকির লালা গ্রন্থিতে। এই 10% লালার মাধ্যমে মশকির লালা গ্রন্থি থেকে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। ওকে, এটা গেল হচ্ছে পুরোটা। এখন আমরা যদি হচ্ছে যৌনক্রমটা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখি বা রেখাচিত্রের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা এভাবে দেখা যায়। ওকে, দেখো দুটো দশা থাকে, একটা হচ্ছে ডিপ্লয়েড দশা, অপরটি হচ্ছে হ্যাপ্লয়েড দশা। তাহলে ডিপ্লয়েড দশায় কি হবে? ওই যে ডিপ্লয়েড হচ্ছে 2n দশায় কি হবে? ওকিনেট ওসিস্টের উৎপত্তি হবে। অবভিয়াসলি যেটা যৌন জনন সেখানেই হচ্ছে 2n বা হচ্ছে ডিপ্লয়েড থাকবে। সো প্রথমে যদি আমরা লিখি ওকিনেট, অথবা যদি লিখি যে ওসিস্ট, কি হলো? ওসিস্ট। ওকে, এই ওসিস্ট থেকে চলে আসলো হচ্ছে বা হচ্ছে ওসিস্ট থেকে চলে যাবে হচ্ছে স্পোরোজয়েড। ওসিস্টটা কোথা থেকে আসছে? ওকিনেট থেকে আসছে। আচ্ছা, আমরা ওকিনেটও লিখি। ওকিনেট, এই ওকিনেট থেকে ওসিস্ট থেকে কোথায় চলে যাচ্ছে? স্পোরোজয়েড। ওসিস্ট থেকে স্পোরোজয়েড। ওকে, স্পোরোজয়েড। এই পুরাটা, এই যে স্পোরোজয়েডের আগ পর্যন্ত, এতখানি পর্যন্ত ছিল হচ্ছে ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশার মধ্যে আরেকটি দশা আছে, সেটা আমরা পরে জানবো। বাট আমরা এটুকু জানি যে ওকিনেট থেকে তৈরি শুরু হচ্ছে, ওকিনেট থেকে চলে যাচ্ছে ওসিস্টে, ওসিস্ট থেকে চলে যাচ্ছে স্পোরোজয়েড, স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড, স্পোরোজয়েড থেকে কোনটা হচ্ছে? ক্রিপ্টোজয়েড। স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড থেকে ট্রোফোজয়েড, ক্রিপ্টোজয়েড থেকে কি হবে? ট্রোফোজয়েড হবে। ধরো যে অ্যালচিন একটু পরে দেই, ট্রোফোজয়েড। এগুলা কি দশা? এগুলা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন দশা। ট্রোফোজয়েড থেকে চলে যাচ্ছে হচ্ছে সাইজন্ট, সাইজন্ট থেকে হবে মেরোজয়েড, ট্রোফোজয়েড থেকে সাইজন্ট, সাইজন্ট থেকে মেরোজয়েড। ওকে, মেরোজয়েড থেকে মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেটোসাইট যখন তৈরি হচ্ছে তখন সেটা এন বা হ্যাপ্লয়েড। মাইক্রো বা ম্যাক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে এখন কি হবে? গ্যামেট তৈরি হবে। গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হবে, স্ত্রী বা পুংগ্যামেট। স্ত্রী বা পুংগ্যামেট হবে। স্ত্রী বা পুংগ্যামেট কি হবে? স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেটের মিলনে কি হয় আমরা জানি। স্ত্রী গ্যামেট পুংগ্যামেটের মিলনে জাইগোট গঠিত হয়। সো জাইগোট, একটা জিনিস দেখো, স্ত্রী গ্যামেট কি ছিল? n, পুংগ্যামেট কি ছিল? n। এখন স্ত্রী গ্যামেট পুংগ্যামেট মিলিত হবে মানে n+n কি হয়ে যাবে? 2n। 2n যখন হয়ে যাবে তখন সেটাকে কি বলা হবে? জাইগোট। তখন সেটাকে বলা হবে জাইগোট। ওকে, তাহলে এই ধাপ পুরোটাই হচ্ছে 2n, এটা হচ্ছে n, দ্যাট মিন্স ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড দশা জাইগোট, জাইগোট থেকে কি হবে? ওকিনেট, মানে প্রথমে হচ্ছে ওকিনেট, ওকিনেট থেকে ওসিস্ট, ওসিস্ট
2n পর্যন্ত ছিল, ওসিস্টের বিভাজন হবে, মিওসিস বিভাজনের ফলে এটা হচ্ছে n বা হ্যাপ্লয়েডে পরিণত হবে, তখন সেটা হয়ে যাবে স্পোরোজয়েড। স্পোরোজয়েড থেকে দেখো এই যে স্পোরোজয়েডে চলে আসলো, স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েডে চলে গেল, ক্রিপ্টোজয়েড থেকে ট্রোফোজয়েড ধাপ, ট্রোফোজয়েড থেকে সাইজন্ড, সাইজন্ড থেকে মেরোজয়েড, মেরোজয়েড থেকে মাইক্রো বা ম্যাক্রো ক্রিপ্টোগ্যামিট, দেন গ্যামিট থেকে বা গ্যামেটোসাইট থেকে স্ত্রী এবং পুং গ্যামিট, এরা এখনো পর্যন্ত এন বা হ্যাপ্লয়েড। দেন পরবর্তীতে দুটি গ্যামিটের মিলন হবে, গ্যামিটের মিলনের ফলে তখন সেটি তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে আবার চলে যাবে ওকিনেট, জাইগোট থেকে ওকিনেট। এইভাবে ম্যালেরিয়া পরজীবী মশকির দেহে এবং মানব দেহে বংশ বিস্তার করবে, একবার অযৌন জনন, একবার যৌন জনন এবং হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশার মাধ্যমে। আমরা ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিভাগ, ম্যালেরিয়া পরজীবী কেন হয় এবং ম্যালেরিয়া পরজীবীর অতীত ইতিহাস, এটি কিভাবে বংশ বিস্তার করে, মানব দেহে বংশ বিস্তারের প্রক্রিয়া এবং মশকির দেহে বংশ বিস্তারের প্রক্রিয়া সম্পর্কে জানলাম। আমাদের মোটামুটি ম্যালেরিয়া সম্পর্কে সবকিছুই জানা হয়ে গেছে। এখন আমরা যদি বলি যে এই যে ম্যালেরিয়া রোগটা হচ্ছে, এটা কিভাবে প্রতিকার করা যায়। ম্যালেরিয়া প্রতিকারের অনেক ধরনের উপায় থাকতে পারে, যেমন হচ্ছে মশকি নিধন। কি হতে পারে? মশকি নিধন, ওই যে এলাকায় যে স্প্রে গুলো করে বা হচ্ছে অ্যারোসল স্প্রে, মশার কয়েল ইত্যাদির মাধ্যমে মশকি নিধন করা যায়। আর কি আছে? লার্ভা পিউপা ধ্বংস, লার্ভা পিউপা ধ্বংস। মশা যেহেতু পানিতে ডিম পারে, পানিতে যদি রাসায়নিক বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া যায়, যেগুলো খুব মাত্রায় ক্ষতি করবে না কিন্তু মশকির লালা ধ্বংস করতে সক্ষম, তো সেইভাবে মশকির লার্ভা ধ্বংস করা যায়। লালা বা পিউপা, পিউপা ধ্বংস। ওকে, আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, প্রজনন ক্ষেত্র ধ্বংস। আর কি হতে পারে? কীটনাশক ব্যবহার হতে পারে, কৃষি ক্ষেত্রে মশককুল নিধন করা যেতে পারে। আরেকটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে কি জেনেটিক্যালি পুরুষ মশাকে বন্ধা বানানোর মাধ্যমে মশার জাত নিধন করা যায়। এর মাধ্যমে ম্যালেরিয়ার প্রকোপ থেকেও বাঁচা যায়। কিন্তু ম্যালেরিয়ার জন্য কিছু ভ্যাকসিন বা টিকা রয়েছে, যেমন হচ্ছে আরটিএসএস এবং মস্কিউরিক্স বা আরটিএসএস টিকা রয়েছে। এই টিকার মাধ্যমেও মানুষের ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। আচ্ছা, টিকার নাম হচ্ছে আরটিএসএস। এই টিকার মাধ্যমে ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 সালে এসেছিল হচ্ছে মস্কিউরিক্স টিকা। মস্কিউরিক্স, MOSQURIX, মস্কিউরিক্স টিকা। এই মস্কিউরিক্স টিকার মাধ্যমে ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। এটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাট 18-19 সালে কোশ্চেন। ওকে, চলো তাহলে আরো কিছু ছোটখাটো জিনিস দেখে নেওয়া যায়। সেগুলো হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার যে 60টি প্রজাতি আছে, তার মধ্যে আমরা 4টি ইম্পর্টেন্ট প্রজাতি সম্পর্কে জানবো। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। আচ্ছা, এবার আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তোমাদের বইতে একটা ছক আছে। এখন মেইন জিনিসটা হচ্ছে ছকটা অনেকের মনে থাকে না। আমরা ছোট সূত্র এবং সুন্দরভাবে এই ছকটি মনে রাখতে পারি। যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা কোথায় হয়? গ্রীষ্ম প্রধান অঞ্চলে। এই 4টি প্লাজমোডিয়াম পরজীবী গ্রীষ্ম প্রধান অঞ্চলে হয়ে থাকে। এটা কমন জিনিস, সেটা আমাদের মনে থাকবে। বাট জিনিস যেটা মনে থাকে না সেটা হচ্ছে রোগের নাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, পেরাম লাস্টে কি? লাস্টে হচ্ছে এম, দ্যাট মিন্স মতে হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া।
আমরা সহজেই মনে রাখার জন্য প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, পেরামের এম ফর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট শব্দের অর্থ কি? ম্যালিগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে প্রকোপ বা প্রচন্ড। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া খুব ভয়াবহ ধরনের ম্যালেরিয়া, প্রচন্ড মাত্রায় যখন চলে যায় তখন সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এইটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মতে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আচ্ছা, দেন চলে আসো প্লাজমোডিয়াম ওভালি। ওভালি হচ্ছে মাইল্ড বা মৃদু। দেখো এই যে 4 ধরনের ম্যালেরিয়া, এর মধ্যে সবচেয়ে ছোট দেখাচ্ছে ওভালি। সো সবচেয়ে কম ক্ষতিকারক হচ্ছে ওভালি, প্লাজমোডিয়াম ওভালি, যেটা হচ্ছে মাইল্ড বা মৃদু ম্যালেরিয়া। ওকে, দেন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দেখো ভি থেকে আসে কি? বি তে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ওকে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, নরমাল নাম, এটাও নরমালি যাবে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কোয়ার্টার্ন ম্যালেরিয়া। ওকে, তাহলে মনে রাখার সহজ উপায়গুলো কি? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মতে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা খুবই প্রকোপ ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ওভালি কথাটা ছোট, ওভালি মাইল্ড বা মৃদু ম্যালেরিয়া, কথাটা ছোট, ম্যালেরিয়াও ছোট। দেন চলে আসো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ভি থেকে বি তে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। পরবর্তীতে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, নরমাল একটা নাম, এটার সাথে ম্যালেরিয়া রোগের নাম হলো নরমাল, সেটা হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। শেষ। আচ্ছা, এরপরে আমরা যদি বলি হচ্ছে, দেখো যে এটা হচ্ছে জ্বরের টাইমিং কতক্ষণ বা জ্বরের প্রকৃতি কতক্ষণ। একটা জিনিস দেখো যে টার্সিয়ান, এই যে টার্সিয়ান শব্দের অর্থ হচ্ছে 48 ঘন্টা। টার্সিয়ান থেকে কত আসে? 48 ঘন্টা। এই টার্সিয়ানের কারণে এটাকে বলা যায় যে 48 ঘন্টা পর পর জ্বর আসে। এখান থেকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কে বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। সো জ্বরের প্রকৃতি কেমন? 48 ঘন্টা পর পর জ্বর আসে। আচ্ছা, মনে রাখবা প্লাজমোডিয়াম বিনাইন টার্সিয়ান তো অতটাও হচ্ছে ক্ষতিকারক না, সো মাইল্ড অতটাও ক্ষতিকারক না, কিন্তু ম্যালেরিয়া অবশ্যই ক্ষতিকারক। ম্যালেরিয়ার প্রজাতি হচ্ছে ফ্যালসিপেরামের মতো ক্ষতিকারক না। সো এটা যদি 48 ঘন্টা পর পর জ্বর আসে, এটাও 48 ঘন্টা পর পর জ্বর আসবে। সো মাইল্ড এবং বিনাইন মাঝখানের দুটায় 48 ঘন্টা পর্যন্ত জ্বর থাকবে। আচ্ছা, উপরে চলে যাই আমরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এটা যেহেতু প্রচন্ড আকৃতির ম্যালেরিয়া বা প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, সো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে রোগীর জ্বরটা আরেকটু কাছে চলে আসবে। মানে 48 ঘন্টা পর পর জ্বর আসতো, সেটা এখন আরো ফাস্ট হয়ে যাবে, সেটা এখন 36 ঘন্টা পর পর জ্বর আসবে। 36 ঘন্টা পর পর যখন জ্বর আসবে সেটাকে বলা হবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য হয়ে থাকে। এরপর আসো কোয়ার্টার্ন ম্যালেরিয়া। বারবারই বলতেছি যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যা কোয়ার্টার্ন ম্যালেরিয়া, যা খুবই নরমাল। সো এটা সবচেয়ে বেশি বা অনেকক্ষণ পর পর জ্বর আসবে, সবচেয়ে বেশি টাইমিং নেবে, 72 ঘন্টা পর পর জ্বর আসবে। সো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা টার্সিয়ান থেকে আসছে, 48 ঘন্টা পর পর জ্বর। এবং ওভালি হচ্ছে মাইল্ড বা মৃদু, এটা হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসছে। এবং ফ্যালসিপেরাম যেহেতু প্রকোপ আকৃতির, এটা আরো টাইমিংটা ফাস্ট হবে, ঘন ঘন জ্বর আসবে, 36 ঘন্টা পর পর জ্বর আসবে। এবং ম্যালেরিয়া, কোয়ার্টার্ন ম্যালেরিয়া, এটা আরেকটু নরমাল স্টেজের, সো এটা আরো বেশি সময় নেবে এবং অনেকক্ষণ পর পর জ্বর আসবে, সেটা হচ্ছে 72 ঘন্টা। এটা কত? 36 ঘন্টা, এটা হচ্ছে 72 ঘন্টা। ওকে, এবার চলে আসো সুপ্তিকাল। এবার কি? সুপ্তিকাল। দেখো আমরা খুব সহজে একটা সুন্দর ট্রিকের মাধ্যমে দেখে নিতে পারি সুপ্তিকাল। ওকে, ম্যালেরিয়া হচ্ছে সুপ্তিকাল। যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, দাঁড়াও,
ওকে, দেখো প্লাজমোডিয়াম FOVM, ফোভাম, প্লাজমোডিয়াম ফোভাম। এখানে আমরা যদি প্রথমে দেখি যে প্লাজমোডিয়াম হচ্ছে ফ্যালসিপারাম যেহেতু অনেক অনেক হচ্ছে তোমার কি বলে এটাকে প্রকোপ, সো এটা হচ্ছে সুপ্ত থাকবে খুব কম সময়, খুব তাড়াতাড়ি এটা বহিঃপ্রকাশ ঘটবে 8 থেকে 11 দিন বহিঃপ্রকাশ, ঠিক আছে? 8 থেকে 11 না, 8 থেকে 15, 8 থেকে কত, 8 থেকে 15 দিনের মধ্যেই এটি প্রকাশিত হবে। পরবর্তীতে হবে হচ্ছে 11 থেকে 16 দিনের মধ্যে, 11 এই যে মাইল যেটা ওভালি হচ্ছে 11 থেকে 16 দিনের মধ্যে মানুষের শরীরে বহিঃপ্রকাশ করবে। পরবর্তীটা সেটা হচ্ছে 12 থেকে 20 দিন, 12 থেকে 20 দিন মানে আরেকটু বেশি সময় নেবে মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকার জন্য। এবং পরবর্তীটা হচ্ছে 18 দিন, 18 দিন, 18 দিন কতদিন থেকে 18 দিন, ওকে এটা হচ্ছে 18 দিন, 18 দিন থেকে কতদিন পর্যন্ত, 18 দিন থেকে 40 দিন পর্যন্ত। আচ্ছা, এখন যদি আমরা প্রথম সংখ্যাগুলো নিয়ে একটা ছন্দ ক্রিয়েট করি তাহলে ছন্দটা কেমন হবে একবার দেখি। ছন্দটা হবে প্লাজমোডিয়াম FOVM, প্লাজমোডিয়াম ফোভাম, ফোভামের আমরা প্রথম অক্ষরগুলো নিই 8, 11, 12, 18। তাহলে আমরা খুব ইজিলি সুপ্তিকাল মনে রাখতে পারছি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফোভাম 8, 11, 12, 18। এই ছন্দটা মুখস্থ করলে পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্স নেই এবং এক্সামে এটা আসবেই, এক্সামে এটা আসবেই। প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়ার সুপ্তিকাল, কোন ম্যালেরিয়ার সুপ্তিকাল কত, তোমাকে বলবে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর সুপ্তিকাল নিচের কোনটি, 8 থেকে 15 দিন, 18 থেকে 40 দিন, 12 থেকে 24 দিন, 12 থেকে 20 দিন, বা হচ্ছে 11 থেকে ধরো 50 দিন। কোনটা হবে রাইট অ্যান্সার? প্লাজমোডিয়াম ফোভাম। আমরা গুনবো FOVM, প্লাজমোডিয়াম ফোভাম FOVM 8, 11, 12, 18। তাহলে V ফর 12, ভিতে কত আসে 12, তাহলে প্লাজমোডিয়াম ফোভাম ভিতে 12, সুপ্তিকাল কত 12 থেকে যতটা থাকবে ওইটাই, 12 থেকে 20, ম্যাক্সিমাম টাইম হচ্ছে রেঞ্জটা সেমই থাকে। সো 12 থেকে 20 আমাদের এমসিকিউ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্লাজমোডিয়াম ফোভাম, যেটা ছন্দ মনে রাখার জন্য প্লাজমোডিয়াম FOVM 8, 11, 12, 18। এর মধ্যে আমরা খুব ইজিলি এবং নির্ভুলভাবে এমসিকিউ অ্যান্সার কারেক্ট করে দাগিয়ে আসতে পারবো। আজকে ম্যালেরিয়া এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি আমাদের সাথে থাকার জন্য।